জুলাই অভ্যুত্থানের জন্য একটা অধিদপ্তর হতে যাচ্ছে। তাদের ভাতার বিষয়টা যেটা বলছি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আমরা আপনাদেরকে অফিসিয়ালি বলা উচিত না, তারপর আমি বলতে পারি যে আমরা একেবারেই হুবহু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যেইভাবে কাজটা করে ওইভাবেই কাজটা করা হবে, এটা একদম নিশ্চিত। এটা একটা অধিদপ্তর হবে আসলে, স্পেসিফিক্যালি জুলাই অভ্যুত্থানের জন্য একটা অধিদপ্তর হতে যাচ্ছে, এবং সেই অধিদপ্তর একেবারে ঠিক যেই কাঠামোতে ভাতা দেওয়া হতো এবং যেই কাঠামোতে তাদের চিকিৎসা সুবিধা দেওয়া হতো, যেইভাবে যে বাৎসরিক সিলিং দিয়ে একই কাঠামো অনুসরণ করা হবে। হয়তো অঙ্কের ক্ষেত্রে এবং গ্রেডেশনের ক্ষেত্রে একটু পার্থক্য হবে, এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে টাকার অঙ্কের ক্ষেত্রে সিলিংটা কত হবে, অথবা তাদের যেহেতু একটা বাচ্চা মানুষ ওই ধরনের কারণে এটা তো অনেক পরে শুরু হয়েছিল, কিন্তু এটা নিশ্চিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের এবং আহতদের চিকিৎসা এবং ভাতার জন্যে মুক্তিযোদ্ধার যেভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তার কর্মকাণ্ড পরিচালনা করতেন সেটার মধ্যে অন্তর্ভুক্ত করে একটি অধিদপ্তরের নিয়ন্ত্রণে তাদের প্রতি এই সহায়তা কর্মকাণ্ড চলবে। এর পাশাপাশি তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের এই আহতদের সারা জীবনের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। এমনকি যে সকল চিকিৎসা সরকারি কাঠামো, এগুলোকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দিই না আমরা এইভাবে, বাট আমরা কাজগুলো করেছি। আমাদের সকল প্রতিষ্ঠান নেবেন, সরকারি প্রতিষ্ঠানে যদি কোনো সেবা অপ্রাপ্য হয়, পাওয়া যায় না, সেই ক্ষেত্রে সরকার যে সকল বেসরকারি দেশের ভেতরে প্রতিষ্ঠানে সেই সেবা পাওয়া যায় সেগুলোর জন্যও সরকার রিইম্বার্সমেন্ট করবে বিশেষ কন্ডিশনে। তো আমরা স্পেসিফিক বলে দিচ্ছি একদম যে তাকে দেশের অভ্যন্তরে থাকা সকল চিকিৎসা ওনার বিনামূল্যে পাবেন, আসলে এটা নিশ্চিত করা হবে। আর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আহতদের ব্যাপারে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যৌথ ইয়েতে এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় অ্যাজ ইউজুয়াল। এর পাশাপাশি তাদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং কর্মসংস্থান, এই বিষয়গুলোর জন্য যে মন্ত্রণালয়গুলো, তাদের সঙ্গে আমরা আসলে আলাপ করেছি গতকাল এবং তার আগেও। আমরা মনে করি যে কয়েকটি ক্ষেত্রে, যেমন আপনারা আজকে কয়েকদিনের বক্তৃতা আসছে যে প্রশিক্ষণ, আসলে এই ব্যাপারটা আমাদের অনেকেই দুই চোখ অন্ধ হয়ে গেছে, কারো এক চোখ তো অনেক, শত শত এক চোখ নষ্ট হয়ে গেছে, এক পা নষ্ট হয়েছে, এক হাত, এরকম অনেক অনেক মানুষের ফেস একদম ডিফর্মিটি হয়ে গেছে, যেগুলো নাকি পৃথিবীর কোনো হাসপাতাল এখন পর্যন্ত, আমরা গত 3 মাসে এখন পর্যন্ত কোনো হাসপাতালকে রাজি করাতে পারিনি আসলে এটা হাত দেওয়ার জন্য। এই অবস্থায় আছে, সেটা ভয়াবহ একটা অবস্থা। তো এনাদের জন্য আসলে ওনাদের চিকিৎসার যে ব্যাপারটা সেটা তো চলছে, ওনাদের ভাতা সেটা না, শুধুমাত্র ওনাদের জন্য আসলে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা, আগ্রহের জায়গা এবং সামর্থ্য, এইগুলোকে বিবেচনায় নিয়ে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এটা কিন্তু ইন অ্যাডিশন টু আর্থিক আর্থিক ইয়ের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। আমরা যে ভাতার কথা বলছি যে 5-3-2-1, সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওইটা পাবেনই তিনি, বাট ইন অ্যাডিশন ওনার জন্য আসলে এগুলো। কিন্তু যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা গোছানোর জন্য এই যে ক্যাটাগরাইজ করা এবং তার জন্য কোন পেশাটা সুইটেবল হবে এবং উনি সেটার জন্য কি ট্রেনিং নিতে হবে, এই ব্যাপারগুলো গোছানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর টিম তৈরি করছে, যারা আলটিমেটলি ওই মুক্তিযুদ্ধের মন্ত্রণালয় অধীনস্থ অধিদপ্তরের তাদের সমন্বয়ের মাধ্যমে তারা কাজটা করবেন। কিন্তু সবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আসলে এই হোমওয়ার্কটা করতেছেন তারা। আশা করি আমরা চেষ্টা করেছিলাম, আসলে খুবই অনেস্ট কনফেশন হচ্ছে, আমরা চেষ্টা করেছিলাম আগামীকালকে এটা ঘোষণা করতে, কিন্তু আমরা এটা গোছাতে পারিনি। সেই জন্য হয়তো আমরা ঘোষণাটার জন্য আমরা ক্ষমা চেয়ে 1 মাস সময় নিব আমাদের, যে সম্ভবত আমরা এই ঘোষণা এই পুনর্বাসন এবং এর পরিকল্পনাটা আমরা কাজ করতে গিয়েও আমরা আসলে ক্যাটাগরাইজ করা যায়নি। আপনারা জানেন তালিকাটাই এখনো গেজেট করা যায়নি, কারণ মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে 50 বছর যাবত যা চলেছে, সেই কারণে আমরা তালিকার ব্যাপারে খুবই সাবধানী। আমরা চাই না যেন একটি নাম ইনক্লুডেড হলো, পরে বলা হলো যে এটা অমুক পক্ষে ছিল, অমুক ঘটনায় ছিল। আমরা বলেছি যে ওই সময়কালে মৃত ব্যক্তি, এবং তার মধ্যে আপনারা জানেন যে বেওয়ারিশ কথাটা আজকে বলছেন বলে বলছি, আমাদের কাছে ওই সময়কালের বেওয়ারিশ লাশ দাফনের একটা হিসেব এসছে, এবং তার সঙ্গে আমরা নিখোঁজ যারা অভিযোগগুলো এসছে পুলিশে, সেগুলো মেলানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখানে একটা বড় ধরনের গ্যাপ হয়ে গেছে, যে কোনো কারণে হোক সেটা। আমরা যত জানি যে প্রতি মাসে ঢাকায় গড়ে 40-50 জনকে বেওয়ারিশ এমনিতে রুটিনলি করা হয়, সেটার চাইতে প্রায় 70 জন বেশি আছে ওই সময়কালে। কিন্তু 70 জনের নিখোঁজ অভিযোগ আমাদের কাছে ওইভাবে নেই, সেজন্য ম্যাচ করানো কঠিন হচ্ছে, আমরা এখনো পেরে উঠিনি। আমরা ডিএনএ অ্যানালাইসিস করে যেখানে পোড়ানো হয়েছে সেখানে ডেড বডিগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেগুলো করা হয়েছে অলরেডি।
মানে আমরা বলতে পারি যেটুকু, যে আমাদের যেটুকু দায়িত্ব দেওয়া ছিল, আমরা একজন সাধারণ শিক্ষক হিসেবে মানে এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের যতটুকু সাধ্য হয়েছে আমরা চেষ্টা করেছি সরকারি মেশিনারিকে যেন রেসপন্সিভ করা যায়, তাদেরকে যেন রেসপেক্টফুল করা যায় এই অভ্যুত্থানের আহত এবং নিহতদের প্রতি।